প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারি সওয়াদি কলেজের অনলাইন স্টুডিও থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এর আগে আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম অক্সাইড কি এবং তার ধর্ম। আজকে তোমাদের সাথে পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায় তোমাদের সবগুলো অঙ্ক করিয়ে দিয়েছি এবং দ্বিতীয় অধ্যায়টা তোমাদের পুনর্বিন্যাসিত সিলেবাসে যা আছে সেই অনুযায়ী শেষ করেছি। আমরা শুরু করছি তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের এই যে পুনর্বিন্যাসিত সিলেবাস যেটা, সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাছে এই কোর্সটা উপস্থাপন করব। তাহলে সেই তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। এখানে প্রথম যে অংশটিকে ছিল যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণীবিভাগ, সেই অংশটি কিন্তু তোমাদের স্যার তোমাদের পড়িয়েছে এবং তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আমি কিন্তু আজকে এই পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে পর্যায়বৃত্ত ধর্মটা কি সেটা নিয়ে আলোচনা করে শেষ করে দেব। তাহলে এই যে পর্যায়বৃত্ত ধর্ম যেটাকে আমরা বলছি পর্যায়বৃত্ত ধর্ম, তোমাদের যে এই পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে প্রথমে আমরা আসি যে পর্যায়বৃত্ত ধর্ম কি এবং এই পর্যায়বৃত্ত ধর্মগুলো আমরা কেন পড়ব, কি উদ্দেশ্য পড়ব, আর এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন দুইটা একসাথে কেন। কারণ রাসায়নিক বন্ধন কোন মৌল কোন ধরনের বন্ধন গঠন করবে, কেন করবে, সেই বন্ধনের স্ট্রেংথ কেমন হবে, সেটা কিন্তু তার পর্যায়বৃত্ত ধর্মের উপর নির্ভর করবে। যেমন আয়নীকরণ শক্তি যে সকল মৌলের বেশি, যেমন অধিক অর্থাৎ আয়নীকরণ শক্তি যাদের বেশি, আয়নীকরণ শক্তি তারা কিন্তু সহজে আয়নিক বন্ধনের দিকে যাবে না। আবার ইলেকট্রন আসক্তি যাদের কম, তারাও কিন্তু সহজে আয়নিক বন্ধনের দিকে যাবে না। তাহলে যেমন আয়নিক বন্ধন গঠনের জন্য আমার লাগবে হচ্ছে যে নিম্ন আয়নীকরণ শক্তি, উচ্চ ইলেকট্রন আসক্তি, তাহলে দুটো আয়ন সহজে তৈরি হবে। সেই বিষয়গুলো কিন্তু আমরা এই যে একটা মৌল কখন কত সহজে আয়নে পরিণত হবে, অর্থাৎ তার আয়নীকরণ শক্তি কম বা ইলেকট্রন আসক্তি কম না বেশি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে দিয়ে যেতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা শুরু করব পর্যায়বৃত্ত ধর্ম কি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে পর্যায়বৃত্ত ধর্মটা কি, আমরা জানি পর্যায় সারণী তোমরা দেখেছো যে পর্যায় সারণীতে দুই ধরনের, এই যে পর্যায় সারণী যেটা এইভাবে যেগুলো আছে এইগুলাকে আমরা কি বলি, এইগুলাকে আমরা বলি পর্যায়, আর এইটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি শ্রেণী, এটাকে আমরা বলি শ্রেণী। তাহলে পর্যায় সারণীতে এই যে ভার্টিক্যাল যেটা, এই ভার্টিক্যাল এটা হচ্ছে কি, ভার্টিক্যাল এটা হচ্ছে শ্রেণী, আর যেটা হরাইজন্টাল এটা অনুভূমিক সেটা হচ্ছে আমাদের শ্রেণী, আমাদের পর্যায় অর্থাৎ সারি। তাহলে পর্যায়, তাহলে তোমরা পর্যায় তো চিনলে। এই তাহলে পর্যায় কি আছে, পর্যায় আছে আমাদের যেমন প্রথম পর্যায় আছে, আমাদের দ্বিতীয় পর্যায় আছে, আমাদের তৃতীয় পর্যায় আছে, আমাদের চতুর্থ পর্যায় আছে, আমাদের পঞ্চম পর্যায় আছে, ষষ্ঠ পর্যায় আছে, আমাদের সপ্তম পর্যায়ে আছে। তাহলে আমাদের আধুনিক পর্যায়ের সাথে আমাদের পর্যায়ে কিন্তু 7টা, আর শ্রেণী যেটা আছে, শ্রেণী আছে হচ্ছে আমাদের 1 থেকে 18টা শ্রেণী আছে। অর্থাৎ আমাদের 1 থেকে 18টা শ্রেণী আছে। এগুলো হচ্ছে শ্রেণী, এইভাবে লম্বা, এগুলো হচ্ছে খাড়া, এটা হচ্ছে শ্রেণী, আর এটা হচ্ছে পর্যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আধুনিক পর্যায় শ্রেণীর দুটি বৈশিষ্ট্য আমরা জেনে নিই। যে পর্যায়বৃত্ত ধর্ম পড়ার আগে আমরা কি পড়বো, যে ধর্মটা এই পর্যায়ক্রমিকভাবে ওই ধর্মটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, আবার শ্রেণীগতভাবে ওই ধর্মটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। যেদিকেই আমরা যাই না কেন, একই পর্যায়ে যদি আমরা যাই, একটি পর্যায়ে দিকে যখন যাই, বাম থেকে ডানে যাই, তখন তার পারমাণবিক সংখ্যার পরিবর্তন হচ্ছে। আবার ডান উপর থেকে যখন নিচে নামি, তখনই কিন্তু পারমাণবিক সংখ্যার পরিবর্তন হচ্ছে। পারমাণবিক সংখ্যা কি, একটা মৌলের প্রোটন সংখ্যা, আর একটা মৌলের নিরপেক্ষ মৌলের প্রোটন সংখ্যা এবং তার ইলেকট্রন সংখ্যা সমান থাকে। এই জন্য এই পর্যায়ভিত্তিক ধর্মের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। তবে এখানে কিন্তু দুটি বিষয় আছে, যে একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু ইলেকট্রনের নতুন শক্তি স্তর যোগ হবে না, কিন্তু যেটা শ্রেণীর ক্ষেত্রে হবে সে বিষয় আসবে। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে এই পর্যায়বৃত্ত ধর্মের সংজ্ঞায়ন আমরা কি করব। তাহলে এই যে দেখো, আমরা যদি চিন্তা করি, এখানে আমরা এইটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোনো কিছু বুঝতেও যদি সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে
কমেন্ট করে আমাদের আমি কিন্তু ক্লাস চলাকালীন সময় তোমাদের কমেন্টগুলো দেখবো এবং তোমাদের কোনো কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু সেই প্রশ্নটা আমরা চেষ্টা করবো সেটা অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে তোমরা সেটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে এবং কমেন্ট করে জানিয়ে দিলে সেটা কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে আসি, যেমন এই যে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি অন অন, হাইড্রোজেন ঠিক নিচে হচ্ছে কি লিথিয়াম, তাহলে এই যে এর অন লিথিয়াম ব্যবধান হচ্ছে 2, লিথিয়ামের পরে কি আছে সোডিয়াম, লিথিয়ামের পরে হচ্ছে সোডিয়াম 11, সোডিয়ামের পরে কি পটাশিয়াম 11 19, পটাশিয়ামের পরে কি, পটাশিয়ামের পরে হচ্ছে আমাদের রুবিডিয়াম, রুবিডিয়ামের কত, রুবিডিয়ামের হচ্ছে 37, আমাদের সিজিয়ামের কত, সিজিয়ামের হচ্ছে আমাদের 55, তারপরে আমাদের এই ফ্রান্সিয়ামের হচ্ছে 87। তোমরা দেখতে পাচ্ছ কিনা প্রিয় শিক্ষার্থী? এই যে এইখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে 2 ব্যবধান, এখানে 8 ব্যবধান, এখানে 8 ব্যবধান, এখানে 18 ব্যবধান, এখানে 18 ব্যবধান, তারপরে 32 ব্যবধান। এই যে প্রিয় শিক্ষার্থী, আমরা এইটা একটু খেয়াল করি যে অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর তার ইলেকট্রন বিন্যাসের পুনরাবৃত্তি, বাইরের স্তরের ইলেকট্রনিক কাঠামোর পুনর্বিন্যাস হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক ধর্ম, এই যে পারমাণবিক সংখ্যা ভিত্তিক ধর্ম, পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা তো সমান পরমাণুর ক্ষেত্রে, এই যে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক ধর্ম, ধর্মের সাদৃশ্যতা, সেই ধর্মগুলোকে আমরা কি বলছি পর্যাবৃত্ত ধর্ম। তাহলে এই যে আমি আবার বলছি যে পর্যায় সারণীতে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর, একটি নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর যে ধর্মের পুনরাবৃত্তি ঘটে সেই ধর্মটাকে আমরা কি বলবো, সেই ধর্মটাকে আমরা বলবো পর্যাবৃত্ত ধর্ম। তাহলে এই যে পর্যাবৃত্ত ধর্ম আমরা দেখলাম, আমরা এখনো দেখতে পাচ্ছি কোনো শিক্ষার্থী তোমরা কোনো কমেন্ট করনি এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমি কমেন্ট দেখে তো তোমাদের কমেন্ট দেখে সেটা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেইটা তোমরা ঠিক কোন বিষয়টি বোঝো না সেই জায়গাতে তোমরা কমেন্ট করার চেষ্টা করবে। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কোনো কমেন্ট পাইনি। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা ক্লাসে আসো তারা কিন্তু তোমাদের রোল নাম্বারটা লিখে তোমাদের উপস্থিতি নিশ্চিত করবে। তাহলে আমরা কি দেখলাম যে পর্যায় সারণীটি হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর, আমরা যদি এটা কিন্তু আমরা 1 নম্বর গ্রুপে, আমরা যদি 2 নম্বর গ্রুপে দেখি, আমরা যদি 2 নম্বর গ্রুপের দিকে দেখি তাহলে 2 নম্বর গ্রুপে আমাদের কি ছিল, 2 নম্বর গ্রুপে কি ছিল, এই যে আমাদের বেরিলিয়াম ছিল, বেরিলিয়ামের পরে ম্যাগনেসিয়াম ছিল, তার নিচে ক্যালসিয়াম ছিল। দেখো এই যে 4 12 20, এই যে দেখো এই যে 8 নিচের দিকে আসলে এই ব্যবধানটা বাড়বে, অর্থাৎ এই যে আমাদের সুনির্দিষ্ট সেই সংখ্যা, সুনির্দিষ্ট সংখ্যাগুলো হচ্ছে 2 8 8 18 18 32, অর্থাৎ 2 8 18 32 সংখ্যাগুলো হচ্ছে 2 8 18 32। এই যে 2 8 18 32, এই 2 8 18 32টাই কিন্তু আমাদের জন্য কি এই সুনির্দিষ্ট সংখ্যা। সেই সুনির্দিষ্ট সংখ্যা কিন্তু ব্যবধানের পর ধর্মের আবার পুনরাবৃত্তি ঘটছে, সেই ধর্মের পুনরাবৃত্তি যদি আমরা ঘটে তাহলে এইটাকেই আমরা কি বলবো, এটাকে আমরা বলছি পর্যাবৃত্ত ধর্ম। তাহলে এখন এই পর্যাবৃত্ত ধর্মগুলো কি কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি যে পর্যাবৃত্ত ধর্মগুলো কি কি। তাহলে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি কি ধর্ম আমাদের পর্যাবৃত্ত ধর্ম আছে? পর্যাবৃত্ত ধর্মের মধ্যে অনেকগুলো ধর্ম আছে, কিন্তু তোমাদের পুনর্বিন্যাসিত যে সিলেবাস আছে, পুনর্বিন্যাসিত সিলেবাসে সব বিষয়গুলো তোমাদের নাই। তোমাদের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আলোচনা করব পরমাণুর আকার, পরমাণুর আকার নিয়ে আমরা আলোচনা করব। এই যে পরমাণুর আকার নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি, আলোচনা করব ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা।
তাহলে তড়িৎ ঋণাত্মকতা। এই যে এই চারটা তোমাদের পুনর্বিন্যাসিত সিলেবাসের 4টা টপিক আছে, পর্যাবৃত্ত ধর্মের 4টা আরো আছে, যার অনুসংখ্যা আমাদের পর্যাবৃত্ত ধর্ম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের পর্যাবৃত্ত ধর্ম। তাহলে এই যে পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব না, শুধু এই 4টা নিয়ে আলোচনা করব এবং এই পর্যাবৃত্ত ধর্মগুলো, এই 4টা ধর্মগুলো কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয়, এর কোনো ব্যতিক্রম ঘটে কিনা, বা একই পর্যায়ে তো আমরা জানি যে একই পর্যায়ে একই রকম হওয়ার কথা, সেখানে কোনো ব্যতিক্রম ঘটে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আর একটু পর্যাবৃত্ত ধর্ম কথাটা আরেকটু বলে আমরা প্রথমেই চলে যাবো আজকে পরমাণুর আকার। এই যে এই পরমাণুর আকারে আমরা আজকে চলে, তাহলে পর্যাবৃত্ত ধর্ম কি বলেছি তোমাদের কি মনে আছে? পর্যাবৃত্ত ধর্ম বলেছি যে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যদি একটি নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর ধর্মের যে পুনরাবৃত্তি ঘটে, এই যে ধর্মগুলো, ধর্মের যে ক্রম পরিবর্তন, এখানে যে আমরা ধর্মের ক্রম পরিবর্তনটা দেখি, এই ধর্মটা, এইটা কি আমরা বলছি পর্যাবৃত্ত ধর্ম। অর্থাৎ এটা একই পর্যায়ে একরকম, আবার একটা শ্রেণীতে একরকম। এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস নির্ভর যে ধর্ম, বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন বৃদ্ধি পায়, সেই ইলেকট্রনের বিন্যাস নির্ভর যে ধর্ম, সেটাই হচ্ছে আমাদের এই পারমাণবিক সংখ্যার ভিত্তিতেই আমাদের পর্যায়বৃত্ত ধর্ম, এবং সেটাই আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তবে বিশেষ করে অবস্থান্তর এবং আন্ত অবস্থান্তর মৌলের ধর্মগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের এই যে পর্যাবৃত্ত ধর্ম, এইটা কিন্তু খুব বেশি একই পর্যায়ে বা একই শ্রেণীতে খুব সেই প্রভাবটা কিন্তু এই অন্য মৌলগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন হবে, কারণ সেখানে DOF অরবিটালের যে ইলেকট্রনের যে আংশিক পূর্ণতা থাকে, সেখানে সম্পূর্ণ সেই ডি অরবিটালের অরবিটালগুলো বা অপূর্ণ এফ অরবিটাল বা আংশিক পূর্ণ ডি অরবিটাল তাদের ধর্ম নিয়ন্ত্রণ করে, সেখানে কিন্তু একটু ব্যতিক্রম ঘটবে, সেটা নিয়েও আমি ডিটেলস আলোচনা করব। তো আমি প্রথমে চলে আসি পরমাণুর আকার। তাহলে এই যে পরমাণুর আকার, পর্যাবৃত্ত ধর্মের মধ্যে এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর আকার। এই পরমাণুর আকার আমরা পরমাণুর গঠন পড়ানোর জন্য আগের অধ্যায়ে আমরা বেশ কয়েকটা মডেল পড়িয়েছি। আমরা ডাল্টনের মডেল আলোচনা করেছি, আমরা প্লাম পুডিং মডেল আলোচনা করেছি, আমরা রাদারফোর্ডের মডেল পড়েছি, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা করেছি, আমরা বোর পরমাণু মডেল পড়েছি, সোমারফিল্ড পরমাণু মডেল দেখেছি। আমরা পরমাণু যে গোলাকার সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে পারি, আর বৃত্তাকার পথ, যে পথগুলো যে বৃত্তাকারের মধ্যে যে উপবৃত্তাকার পথ থাকে, সে বিষয়টা কিন্তু আমরা সেখানে নিশ্চিত করছি। এখন আমরা এইটা অন্তত জেনেছি যে একটি পরমাণুর কি থাকে, নিউক্লিয়াস থাকে, অর্থাৎ পরমাণুর কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, সেই কেন্দ্র হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এবং তার যে ইলেকট্রন বেগ থাকে, ইলেকট্রন বেগ আসলে কি কোথায় থাকে সেটার ইলেকট্রন বেগের সঠিক অবস্থান কিন্তু নির্ণয় করা যায় না। আমরা যদি এটাকে ইলেকট্রন বেগ বলি, ইলেকট্রন বেগ, আমরা এটাকে ইলেকট্রন বেগ যদি বলি, এখন আমরা ব্যাসার্ধ, আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করি প্রিয় শিক্ষার্থী? আমরা যদি একটা বৃত্ত, আমরা বৃত্তের সেই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। এই দূরত্বটাকে ব্যাসার্ধ বলি। তাহলে আমরা কিন্তু খুব সহজেই পরমাণুর ব্যাসার্ধ বলে দিতে পারি যে পরমাণুর কেন্দ্র থেকে তার বহিস্থ শক্তি স্তর যে আছে, সেই বহিস্থ শক্তি স্তরের দূরত্ব যেটা, সেই দূরত্বটাই হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো যে এই যে ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করা যায় না, তোমরা কি কেউ বলতে পারবে যে এই ইলেকট্রনের সঠিক অবস্থান যে নির্ণয় করা যায় না, এটা কোথা থেকে আমরা জেনেছি? আমরা জেনেছি হাইজেনবার্গের অনিশ্চয়তা থেকে। হাইজেনবার্গের অনিশ্চয়তা থেকে আমরা জেনেছি যে ইলেকট্রন বেগের সঠিক অবস্থান, ইলেকট্রন তো ঘূর্ণনরত থাকে, ইলেকট্রন যে ঘূর্ণনরত থাকে, অর্থাৎ এর অবস্থানটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি। ইলেকট্রনের কিন্তু ডুয়েল নেচার আমরা প্রমাণ করেছি, ইলেকট্রন একই সাথে কণা এবং তরঙ্গে, সেটাও কিন্তু আমরা প্রমাণ করেছি। তাহলে এই যে এই ইলেকট্রন যে ডুয়েল নেচার এর মাধ্যমে নিউক্লিয়াসকে আবর্তন করে বা নিউক্লিয়াসের চারদিকে ঘুরে,
এই সেই জায়গায় কিন্তু সেই ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করতে না পারার কারণে কিন্তু আমরা এই দূরত্বটা নির্ণয় করতে পারি না, যে নিউক্লিয়াস থেকে বহিঃস্থ শক্তি স্তরের যে দূরত্ব, সেই দূরত্ব আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না, যার কারণে কিন্তু আমরা সরাসরি এই ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধটা নির্ণয় করতে পারছি না। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো, বা বিজ্ঞানীরা বসেছিল? না, তারা বসে থাকেননি। তারা কিন্তু ভিন্ন উপায়ে নিউক্লিয়াস থেকে বহিঃস্থ শক্তি স্তরের দূরত্ব মাপার চেষ্টা করেছেন এবং তারা সফলও হয়েছেন। এবং পারমাণবিক ব্যাসার্ধ কয়েকটি উপায়ে নির্ণয় করা হয়েছে, যেমন সমযোজী ব্যাসার্ধ। কারণ সমযোজী বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায় তখন কিন্তু তারা ফিক্সড হয়ে যাচ্ছে। বন্ধনে আবদ্ধ যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা ফিক্সড, একটা পরমাণু সাথে আরেকটা পরমাণু যুক্ত হয়ে যাচ্ছে। তখন কিন্তু তাদের এই যে মধ্যবর্তী দূরত্ব কম বেশি হচ্ছে না। যেমন এটা কিভাবে, এক্স রে ডিফ্র্যাকশনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি এই পরমাণুর আকার বা পারমাণবিক আকার নির্ণয় করার জন্য আমরা পারমাণবিক ব্যাসার্ধ পড়ার জন্য আমরা কি করব? আমরা এখানে সমযোজী ব্যাসার্ধটা পড়ব। আমরা সমযোজী ব্যাসার্ধ নিয়ে কথা বলবো। তাহলে সমযোজী ব্যাসার্ধ নিয়ে কথা বলবো, আমরা কথা বলবো ধাতব ব্যাসার্ধ নিয়ে, আমরা কথা বলবো ধাতব ব্যাসার্ধ নিয়ে, আমরা কথা বলবো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ নিয়ে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ নিয়ে, আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ নিয়ে, আমরা কথা বলবো আয়নিক ব্যাসার্ধ নিয়ে, আমরা কথা বলবো আয়নিক ব্যাসার্ধ নিয়ে। আয়নিক ব্যাসার্ধ নিয়ে আমরা আবার দুইটা আয়নিক ব্যাসার্ধ নিয়ে কথা বলবো। কোন দুইটা আয়নিক ব্যাসার্ধ নিয়ে কথা বলবো? আমরা ধনাত্মক আয়নিক ব্যাসার্ধ নিয়ে কথা বলবো এবং ঋণাত্মক আয়নিক ব্যাসার্ধ নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, সমযোজী ব্যাসার্ধ, এই যে সমযোজী ব্যাসার্ধ আমরা যদি দেখি যে একই জাতীয় দুটি মৌল, সমযোজী ব্যাসার্ধ নিয়ে আমরা প্রথমে কথা বলি যে একই জাতীয় দুটি মৌল, যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, আমরা যদি এখন হাইড্রোজেনের কথা চিন্তা করি, যে এই যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ এই যে দুটি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ এই যে এই হাইড্রোজেন অণুতে কি আছে? হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ এই যে হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ একক সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় হাইড্রোজেন পরমাণু একক সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে দুইটা পরমাণু। এটা আমরা জানি যে এটা একটি মৌলিক গ্যাস, দ্বিপরমাণু গ্যাস। এই যে একক সমযোজী বন্ধনে আবদ্ধ, এই আবদ্ধ অবস্থায় তাদের এই দুইটি নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব, তাদের যে বন্ধন দূরত্ব অর্থাৎ আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, তাহলে হাইড্রোজেনের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হচ্ছে 0.074 ন্যানোমিটার। এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হচ্ছে 0.074 ন্যানোমিটার। তাহলে 0.074 ন্যানোমিটার হচ্ছে কি? এটা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এই আন্তঃনিউক্লিয়ার দূরত্ব এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের মাঝখানেই কিন্তু দুইটা কি আছে? আমাদের দুইটা আমরা যদি বৃত্ত হিসাবে যদি পরিধি ধরি, তাহলে কিন্তু বহিঃস্থ শক্তি স্তরের একটা অবস্থান আমরা পাবো। তাহলে এই দুইটাকে যদি আমরা দুই ভাগ করি, অর্থাৎ এই দূরত্বটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি, এটাকে যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো? 0.37 আর 0.037, অর্থাৎ 0.037 ন্যানোমিটার আমরা পাবো। এই 0.037 ন্যানোমিটারটাই হবে হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। আমরা এই হাইড্রোজেন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ, এই সমযোজী ব্যাসার্ধকেই আমরা পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে গ্রহণ করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সব মৌলই কি যারা সমযোজী বন্ধন গঠন করে না, সেই ক্ষেত্রে কি হবে? যেমন আবার ধাতুর ক্লাসে যে দুটি ধাতু বা পাশাপাশি থাকে, তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক নিয়ে আমরা কি করব? সেখানে আমরা ধাতব ব্যাসার্ধ কাউন্ট করব। তাহলে আমরা দেখি এই যে সমযোজী ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, এখন তাহলে এইটা কি করবা প্রিয় শিক্ষার্থী? যেমন এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন, এটার আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হচ্ছে 0.136 ন্যানোমিটার। এই দূরত্বটা হচ্ছে 0.136 ন্যানোমিটার। এখন এই যে 0.136 ন্যানোমিটার, এইখান থেকে এটা হচ্ছে কি তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এখন এই ক্ষেত্রে কিন্তু আমি যদি দুই দ্বারা ভাগ করলে কিন্তু কখনোই এই অর্ধেকটাই হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ হবে না বা ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ হবে না। তাহলে এই ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? এই ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ হতে হলে কিন্তু, কারণ কি হাইড্রোজেন পরমাণুর একটা শক্তি স্তর, একটা মাত্র ইলেকট্রন আছে। ক্লোরিন পরমাণুর কি কোন শক্তি স্তর? তৃতীয় শক্তি স্তর। তাহলে তৃতীয় শক্তি স্তর যুক্ত একটি পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ
এবং একটি শক্তি স্তরযুক্ত একটি পারমাণবিক ব্যাসার্ধ কি কখনো সমান হবে না, কখনো সমান হতে পারে না। তখন আমরা কি করব, আমাদের যদি এখানে যেমন হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ এখানে নির্ণয় করা আছে, এখানে যদি আমি এই পাশে মুছে দিয়ে একটু দেখাচ্ছি সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে, কারণ হলো যে এখানে আমার হাইড্রোজেনের আকার যদি এতটুকু হয় তাহলে আমার ক্লোরিনের আকার হচ্ছে এর, তাহলে এর আন্তঃনিউক্লিয়াস দূরত্ব এর আন্তঃনিউক্লিয়াস দূরত্ব যদি আমি অর্ধেক মাপি, এর আন্তঃনিউক্লিয়াস দূরত্ব যদি আমি অর্ধেক চিন্তা করি, অর্ধেক অর্থাৎ এই 134 কে 2 দ্বারা ভাগ করে যদি আমি কি করি, আমি পারমাণবিক ব্যাসার্ধ, কারণ এটা হাইড্রোজেন এটা ক্লোরিন, তাহলে আমি বলবো যে অর্ধেক, তাহলে ক্লোরিন এবং হাইড্রোজেন দুইটি পারমাণবিক ব্যাসার্ধ সমান হয়ে যাচ্ছে, কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে এটা তৃতীয় শক্তি স্তর, আকার বড়, এটার আকার ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা তার সমযোজী ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? আমরা পৃথকভাবে যদি হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ জানা থাকে বা ক্লোরিনের, যেমন হাইড্রোজেনের আমরা জানছি 0.037, তাহলে এই আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হচ্ছে 0.137 মাইনাস 0.037, এই যেটা আসবে এই ন্যানোমিটারে, এই যে ন্যানোমিটারটা আসবে সেটা হচ্ছে আমাদের কি, কারণ আমি টোটাল দূরত্ব থেকে কারটা বাদ দিয়েছি, হাইড্রোজেনেরটা বাদ দিয়েছি, তাহলে এখানে যে রেজাল্টটা আমি পাবো সেটা হবে কার পারমাণবিক ব্যাসার্ধ, ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ। আবার আমি যদি এই 0.136 থেকে যদি আমি এখান থেকে আমি যদি বিয়োগ দিই ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ, এই যে ক্লোরিনের ব্যাসার্ধটা যদি আমি বাদ দিই, তাহলে অবশিষ্ট কার থাকবে, এখান থেকে বাদ দিলে তাহলে আমার হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ অবশিষ্ট থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই পারমাণবিক ব্যাসার্ধ আমরা নির্ণয়ের একটি পদ্ধতি হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, কারণ সমযোজী বন্ধন এইটাই আমরা কি হয়, এটা এক্স-রে ডিফ্র্যাকশনের মাধ্যমে কিন্তু এই যে দুইটি সমযোজী বন্ধনে, পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হলে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব মাপা যায় এক্স-রে ডিফ্র্যাকশনের মাধ্যমে। তাহলে আমরা এটা দেখলাম যে সমযোজী ব্যাসার্ধ, এই সমযোজী ব্যাসার্ধকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলবো, এবং এই পারমাণবিক ব্যাসার্ধ বা সমযোজী ব্যাসার্ধ একই পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, আমরা একটি পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো নিয়ে একটু কথা বলি। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে আমাদের কি কি আছে? আমরা এখানে আছে লিথিয়াম, আমাদের আছে বেরিলিয়াম, আমাদের হচ্ছে বোরন, আমাদের হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এই দ্বিতীয় পর্যায় মৌল, অর্থাৎ আমাদের 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এরা যে দ্বিতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ এদের ইলেকট্রোবিলেশন কিন্তু সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় শক্তি স্তর, এদের প্রত্যেকের দ্বিতীয় শক্তি স্তর আছে। এর 3টা ইলেকট্রন আছে, 2টি শক্তি স্তরে, এর 4টি ইলেকট্রন মিলে হচ্ছে তার 2টি শক্তি স্তর, এর 5টি ইলেকট্রন থাকলেও 2টি শক্তি স্তর, এর 6টি ইলেকট্রন থাকলে 2টি শক্তি স্তর, 7টি থাকলে 2, অর্থাৎ প্রত্যেকেরই শক্তি স্তর 2টা। অর্থাৎ একই পর্যায়ে যখন আমরা এই যে বাম থেকে ডানে যাচ্ছি, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s2 2s1, এটা কি হচ্ছে 1s2 2s2, এটা কি হচ্ছে 1s2 2s2 2p1, এটা কি হচ্ছে 1s2 2s2 2p2, এটা কি হচ্ছে 1s2 2s2 2p3, এটা কি হচ্ছে 1s2 2s2 2p4, 1s2 2s2 2p5। আমরা কি দেখলাম? s2 দ্বিতীয় শক্তি স্তর, আমরা যদি এইভাবে একটু দেখি, একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এই নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরে তার 2টা ইলেকট্রন, একটা, তার 2টা ইলেকট্রন, তারপরে 2টা, তার 2টা ইলেকট্রন, তার 3টা ইলেকট্রন,
4টা ইলেকট্রন, তার হচ্ছে 5টা ইলেকট্রন। তাহলে এটা আমরা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তার 6টা ইলেকট্রন এবং এখানে হলো তার 7টা ইলেকট্রন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি, এখানে কি লক্ষ্য করেছো যে চিত্রগুলো ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে পরমাণুর আকার, এই আকারটা ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে। কেন? এটা কি আমার চিত্র আকারের ত্রুটি নাকি আসলে ছোট হয়ে যাচ্ছে, সেটা আমরা চিন্তা করি। এখানে খেয়াল করে, এখানে 3টা প্রোটন, অর্থাৎ 3টা প্রোটন 3টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। এখানে 4টা প্রোটন 4টা ইলেকট্রনকে যদি আমরা এখানে ধরি আকর্ষণ করে, এখানে আমার 5, এখানে 5টা প্রোটন 5টা ইলেকট্রনকে আকর্ষণ করে। এখানে 6টা প্রোটন 6টা ইলেকট্রনকে যদি আকর্ষণ করে, এখানে 7টা প্রোটন 7টা ইলেকট্রনকে আকর্ষণ করে। এখানে 8টা প্রোটন 8টা ইলেকট্রনকে আকর্ষণ করে। এখানে 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে আকর্ষণ করে। আমরা যদি কুলম্বের সূত্র অনুযায়ী ধরি, আমরা কুলম্বের সূত্র অনুযায়ী দেখি যে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ কি চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ চার্জের পরিমাণের দুইটা চার্জ, অর্থাৎ এই দুইটা চার্জ, এই দুটো যদি চার্জ হয় তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং চার্জ দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে দেখো, এই যে এখানে 4, এখানে কত হচ্ছে 4 4 16, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 25, অর্থাৎ এই যে চার্জের পরিমাণ গুণফলের পরিমাণ কিন্তু বেড়েই যাচ্ছে, চার্জের গুণফলের পরিমাণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে কি হচ্ছে, বহিঃস্থ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এইভাবে বলি যে একই পর্যায়ে, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় এবং এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন ধারণ করার জন্য নতুন কোনো শক্তি স্তর যোগ হয় না। অধিক কিন্তু অন্যদিকে যদি খেয়াল করি, আমরা কিন্তু ইলেকট্রন বেড়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন ধারণ করার জন্য নতুন কোনো শক্তি স্তর যোগ হচ্ছে না, কিন্তু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বহিঃস্থ শক্তি স্তরের উপরে এই যে নিউক্লিয়াসের কার্যকর আকর্ষণ শক্তি, কার্যকর নিউক্লিয়ার আকর্ষণ যেটা, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার কারণে কেন বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝেছি, কারণ এখানে 3টি প্রোটন 3টা ইলেকট্রনকে আকর্ষণ করে। এই যে কুলম্বের সূত্র অনুযায়ী আকর্ষণের পরিমাণ চার্জের গুণফলের সমানুপাতিক, এই চার্জের গুণফলের সমানুপাতিক হওয়ার কিন্তু যত যাচ্ছে, এখানে 4 গুণন 4, এখানে 5 গুণন 5, এখানে 6 গুণন 6, এখানে 7 গুণন 7, তাহলে কি হচ্ছে, আকর্ষণটা বেড়ে যাচ্ছে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন ধারণ করার জন্য নতুন কোনো শক্তি স্তর যোগ হয় না। ফলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি হেতু বহিঃস্থ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পেলে তখন পরমাণুর আকার ছোট হয়ে আসে এবং এটা এতই ছোট হয় যে এটা যদি আমরা দেখি, যেমন লিথিয়ামের আকার আমরা দেখি 0.123, এইটা ঠিক প্রায় 0.07, ফ্লোরিনে এসে 0.072-তে চলে আসে। অর্থাৎ এই যে ঠিক লিথিয়ামের আকারের তুলনায় এই ফ্লোরিনের আকার প্রায় অর্ধেক হয়ে যায়। লিথিয়ামের আকারের তুলনায় ফ্লোরিনের আকার প্রায় অর্ধেক হয়ে যায়। তাহলে লিথিয়াম থেকে এই যে দ্বিতীয় পর্যায়ে, লিথিয়াম থেকে ফ্লোরিনের দিকে একই পর্যায়ে তাদের পারমাণবিক আকার হ্রাস পাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় অর্ধেক হয়ে যায়। লিথিয়ামের আকার 0.123 ন্যানোমিটার, বেরিলিয়ামের হচ্ছে 0.089 ন্যানোমিটার, তারপরে বোরন হচ্ছে 0.080 ন্যানোমিটার, তারপর 0.074 ন্যানোমিটার, 0.073 ন্যানোমিটার, তারপর 0.072 ন্যানোমিটার। এই যে বৃদ্ধি পাচ্ছে, এই যে আকারটা হ্রাস পাচ্ছে,
এখানে যে হারে হ্রাস পাচ্ছে, আমরা যদি তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে যেখানে ডি ব্লক মৌল আছে যেমন স্ক্যান্ডিনিয়াম থেকে যদি আমরা জিঙ্ক পর্যন্ত দেখি, সেখানে কিন্তু এত হ্রাস পাবে না। সেখানেও পারবো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাবে, ওই যে ডি অরবিটাল আছে সেখানে কিন্তু এত হ্রাস পাবে, এতটা বেশি হ্রাস পাবে না। এইগুলো আবার তোমাদের পরের ক্লাসে যে শিল্ডিং ইফেক্ট, কার্যকর নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ পরমাণুর আকার কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে কিন্তু শুধু আমরা দেখলাম একই পর্যায়ে। তাহলে আমি আবার বলছি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন ধারণ করার জন্য নতুন শক্তি স্তর যোগ হয় না, কিন্তু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ ঠিকই বেড়ে যায়। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী চার্জের পরিমাণ যত বৃদ্ধি পাবে তাদের আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে, অর্থাৎ কুলম্বের সূত্র অনুযায়ী দুইটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ হচ্ছে তাদের চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক, সেই অনুযায়ী সেই আকর্ষণ বলটা বেড়ে যাবে এবং বহিঃস্থ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হওয়ার কারণে পরমাণুর আকার ধীরে ধীরে ছোট হয়ে আসে। এবং দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমি দেখিয়েছি যে লিথিয়ামের যে আকার থাকে ফ্লোরিনে গিয়ে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ঠিক আগে গিয়ে ফ্লোরিনে গিয়ে সে আকার প্রায় অর্ধেক হয়ে যায়। কিন্তু আমি এও ব্যতিক্রম বলেছি, যখন ডি ব্লক মৌলের ক্ষেত্রে যাব তখন কিন্তু আকার কমবে কিন্তু অর্ধেক হবে না, কারণ সেখানে শিল্ডিং প্রভাবের বিষয় আছে। আবার একই শ্রেণীতে যখন উপর থেকে আসবে তখন কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু ইলেকট্রন ধারণ করার জন্য একটি করে নতুন শক্তি স্তর যোগ হবে, তখন কিন্তু আকার বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আবার কথা হবে এই পরমাণুর আকার নিয়ে, পর্যাবৃত্ত ধর্ম নিয়ে এবং তোমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে যে কয়টি পর্যাবৃত্ত ধর্ম আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই কঠোর লকডাউনের মধ্যে এবং এই করোনার অতিমারিতে তোমরা সবাই ঘরে থাকো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, দেশকে সুস্থ রাখো। সেই সাথে আমরা তোমাদেরকে আবারও বলছি, মাদক থেকে তোমরা দূরে থাকো, কারণ একটা পরিবারের একজন যদি মাদকাসক্ত হয় ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়, তার প্রতিবেশীরা ধ্বংস হয়ে যায়। মাদকের করাল গাছ থেকে নিজে মুক্ত থাকো, নিজের আত্মীয় স্বজনকে মুক্ত রাখো, নিজের ছোট ভাইকে মুক্ত রাখো। সর্বোপরি আমরা মাদককে ঘৃণা করি এবং মাদক মুক্ত দেশ গড়ার জন্য আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি। আবারও সবাইকে ধন্যবাদ সবাইকে।